আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ যেই সময়ে আমার আসবার কথা ছিল আমি তার অনেক পরে এসে পৌঁছেছি। অবশ্য আমি বলেছিলাম যে আমি বাসা থেকেই বেরোতে পারবো 6:15টায়। আমি ঠিক 7:15টায় বেরিয়েছি, কিন্তু তারপরে একদম রাস্তায় বসা। এবং এখানে যারা এসছেন তারা সবাই জানেন যে, হল ভর্তি সকলেই জানেন যে আজকে আমাদের যে কঠোর বিধিনিষেধ ছিল লকডাউনের, সেটি শিথিল হয়েছে আজকেই প্রথম। এবং সারা রাস্তায় প্রচণ্ড রকমের ভিড়। তো আমি একটা পর্যায়ে এসে ভেবেছি যে আমি আর আসতে পারবো না। তো আমি তখন ফোনে বললাম যে আমি বরং বাড়ি ফিরে যাই, জুমে যুক্ত হই। কারণ আমি এখন এই গত বেশ অনেক দিন আসলে কোথাও সরাসরি উপস্থিত হয়ে অনুষ্ঠানে যাই না, জুমেই করি। অনেক এই সারাক্ষণই মিটিং চলতে থাকে। তো আমাকে আপনাদের সবার প্রিয় সেলিম খান আমাকে বলল যে আসতেই হবে। আর আপনারা ওকে অনেকেই অনেক দিন থেকে চেনেন, আমি বেশ অনেক দিন ধরে চিনি। অনেককেই না বলা সম্ভব, এই এক লোককে না বলা বড় শক্ত। যাই হোক, সবার কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি প্রথমেই গভীর শ্রদ্ধায়, কৃতজ্ঞতায় এবং ভালোবাসায় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করি আমাদের ৭১-এর ৩০ লক্ষ শহীদকে। স্মরণ করি সেই লক্ষ লক্ষ ধর্ষিতা নারীকে। স্মরণ করি আমাদের ৭৫-এর সকল শহীদকে, শহীদ জাতীয় ৪ নেতাকে। স্মরণ করি ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের সব অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাঁদের সকলকে। আর এই করোনা অতিমারি, এই বৈশ্বিক সংকটে আমাদের দেশেরও আমরা ১৬,০০০-এর অধিক আমাদের মানুষকে হারিয়েছি, অনেক প্রিয়জনকে হারিয়েছি। আমরা দেশের অনেক বিশিষ্ট মানুষকে হারিয়েছি, অনেক শিল্পীকে হারিয়েছি, অনেক রাজনীতিবিদ, বিজ্ঞানী, বহু মানুষকে আমরা হারিয়েছি। বিশ্বব্যাপী ৪০ লাখের বেশি মানুষকে আমরা হারিয়েছি। তাঁদের সকলেরও আত্মার মাগফিরাত কামনা করি। আজকে একটা খুব বিশেষ অনুষ্ঠান। তার কারণ হচ্ছে যে একটা OTT প্ল্যাটফর্ম, সেটা উদ্বোধন হচ্ছে, একটা নতুন অ্যাপ শুরু হচ্ছে। সেটাতে আমাদের এবং পশ্চিমবঙ্গের ছবি দেখা যাবে, আরও হয়তো ছবি দেখা যাবে, বিনোদনের অন্যান্য আরও কিছু বিষয়ও হয়তো দেখা যাবে। বিশ্বটাকে আমাদের তো প্রযুক্তি একেবারে হাতের মুঠোয় এনে দিয়েছে। তো এখন সিনেমা হলটাকেও পকেটের মধ্যে নিয়ে এসে দেয়া। তো এবং এই প্ল্যাটফর্মটি এবং এর প্রযুক্তি যা কিছু তৈরি করা হয়েছে, সেটা আমাদের দেশীয় প্রযুক্তিবিদরা, প্রকৌশলীরা তৈরি করেছেন, সেটাও একটা খুব গর্বের জায়গা। আর সবচেয়ে বড় সেটি হলো যে এমন একটি চলচ্চিত্র দিয়ে এই OTT প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করছে, যেটি নিয়ে আমাদের অনেক গর্ব। FTC, এখানে সবাই জানেন, আমার থেকে অনেক ভালো জানেন, FTC বঙ্গবন্ধুর হাতে তৈরি প্রতিষ্ঠান। এই FTC এতগুলো বছরে, এটা দুঃখের বলবো না লজ্জার বলবো না কষ্টের বলবো জানি না, এই মানুষটিকে নিয়ে কোনো একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি সম্ভবত করেনি আমার জানা মতে। এবং সম্ভবত এই প্রথম জাতির পিতাকে নিয়ে, তার জীবনের একটি অংশকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে একটি চলচ্চিত্র নির্মিত হচ্ছে, হয়তো আরও কিছুদিন পরে আমরা সেটি পাব। কিন্তু এই যে বাংলাদেশ থেকে এত চলচ্চিত্র এতদিন নির্মিত হয়েছে, স্বাধীনতার পরেও তো এত অসংখ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে। যে মানুষটি আমাদেরকে এই স্বাধীনতা দিয়ে গেলেন, আমাদেরকে মুক্তির স্বপ্ন দেখিয়ে দিয়ে গেলেন, মুক্তির সেই পথে এগুবার পুরো পথরেখাটা দিয়ে গেলেন, যে পথরেখা ধরে এখন তার সুযোগ্যা কন্যা আমাদেরকে দূরদৃষ্টি সম্পন্ন, প্রাজ্ঞ, সাহসী নেতৃত্ব দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই অভীষ্ট লক্ষ্যের দিকে, সেই মানুষটিকে নিয়ে
কোনো চলচ্চিত্র, এখানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কেউ নির্মাণ করেনি। অনেক দেরিতে হলেও তার জীবন নিয়ে চলচ্চিত্রটি তৈরি হয়েছে। টুঙ্গিপাড়ার মিয়া ভাই আমি দেখেছি, একাধিকবার দেখেছি, আমার ভালো লেগেছে। এবং আমি জানি যে বঙ্গবন্ধুর জীবনের শেষ দিনটি নিয়ে, 15ই আগস্ট নিয়ে একই চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক তারা আরেকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন, যেটি হয়তো বা এখন সেন্সর বোর্ডে সম্ভবত আছে। আমি এই জন্য ভালো লাগছে যে এই সিনেমা যেটি দিয়ে এই যাত্রা শুরু করছে বঙ্গবন্ধুর জীবনের এই চলচ্চিত্রটি দিয়ে। তবে আমি আশা করি যে একবার যখন শুরু হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র, এরপরে বাংলাদেশে নিশ্চয়ই আরও বহু বহু চলচ্চিত্র নির্মিত হবে জাতির পিতার জীবনকে নিয়ে। কারণ এমন একজন মানুষ যার জীবনের এত অসংখ্য ঘটনা, সেগুলোকে নিয়ে অসংখ্য চলচ্চিত্র আসলে নির্মিত হতে পারে, শুধু একটি দুটি বায়োপিক নয়, অসংখ্য চলচ্চিত্র নির্মিত হতে পারে। তার জীবনের এক একটি ঘটনা নিয়েই এক একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হতে পারে। তার যে জীবন, তার যে আদর্শ, সেগুলোকেও তো আমাদের তুলে ধরবার একটা সুযোগ, একটা চলচ্চিত্র। আমি আমার শিক্ষার্থীদেরকে অনেক বই পড়িয়ে দেব, অনেক কিছু করে দেব, তার যতটুকু প্রভাব আরেকটি চলচ্চিত্রের প্রভাব তার থেকে অনেক অনেক বেশি হতে পারে। এবং সেজন্যেই এটি এত শক্তিশালী মাধ্যম, এবং সেই শক্তিশালী মাধ্যমটিকে সঠিকভাবে আমরা আমাদের দেশ গড়ার কাজেও, শুধু বিনোদন নয়, সমাজ গড়ার কাজে, সমাজে যে পরিবর্তন, কাঙ্ক্ষিত পরিবর্তন আছে তার নিয়ে আসবার জন্যে, আমাদের দেশটাকে গড়বার জন্যে এই চলচ্চিত্রকে নিশ্চয়ই আমরা কাজে লাগাতে পারি। আমি এই চলচ্চিত্রের সঙ্গে জড়িত, এর প্রযোজক সেলিম খান, পরিচালক রনি এখানে আছেন হয়তো, সকল শিল্পী, কলাকুশলী, দিঘি, শান্ত সহ সকল শিল্পী, কলাকুশলী এবং যারাই যুক্ত ছিলেন নানানভাবে, সকলকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ। আর এই যে এই ওটিটি প্ল্যাটফর্মটি হলো, এর মাধ্যমে এই যে দেশে বিদেশে সবার দেখার সুযোগ হবে এবং অনেক চলচ্চিত্রই দেখার সুযোগ হবে। এটি ঠিক যে সিনেমা হলে গিয়ে ছবি দেখা তার একটা অন্য রকমের একটা আনন্দ আছে, এবং বড় পর্দা, অত বড় পর্দায় দেখা তার একটা ভিন্ন রকমের ইম্প্যাক্ট আছে। কিন্তু এই যে একেবারে সহজ করে চলচ্চিত্রকে, হলকেই, প্রেক্ষাগৃহকেই পকেটের মধ্যে নিয়ে আসা হয়েছে, এটারও অনেক রকমের সুবিধে আছে। একটা আরেকটার বিকল্প নয়, বরং কিছুটা পরিপূরক হতে পারে। দুটোই দরকার। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রায়শই বলেন যে আমাদের সত্যিকারে খুব আধুনিক মানসম্পন্ন প্রেক্ষাগৃহ সব জায়গায় থাকা উচিত। সবাই যাবে, সিনেমা দেখবে, সেখানে নানান ধরনের ছবি হবে, ভালো ছবি হবে, দেখবে। এবং তিনি যে শিল্পী বান্ধব, শিল্প বান্ধব একজন মানুষ, এটি তো আর নতুন করে আর বলবার প্রয়োজন নেই। যেমন ক্রীড়া বান্ধব একজন মানুষ, আসলে তিনি মানুষকে ভালোবাসেন, সেই জন্য মানুষের সঙ্গে সম্পর্কিত সব কিছুই খুব গভীরভাবে ভালোবাসেন তিনি, ঠিক তার পিতার মতোই। বঙ্গবন্ধুর জীবন, তার ত্যাগ, তার সংগ্রাম, তার স্বপ্ন, তার অর্জন, এই সব কিছু নিয়েই আরও অনেক চলচ্চিত্র হতে পারে, এবং সেটি আমি মনে করি যে আমাদের জন্য খুব দরকার। কারণ এই যে তার লেখা 3টি বই, এই 3টি বই পাবার আগে বহু মানুষেরই কোনো ধারণা ছিল না। যারা একেবারে সরাসরি হয়তো যুক্ত ছিলেন তারা ছাড়া বাকি অধিকাংশেরই কিন্তু, এমনকি যারা আমরা রাজনীতিতে আছি তাদের মধ্যেও বেশিরভাগ মানুষেরই এত গভীরভাবে জানবার সুযোগ ছিল না।
আমাদের ইতিহাসকে জানবার সুযোগ ছিল না, বঙ্গবন্ধুকে জানবার সুযোগ ছিল না। আর তার মধ্যে 75 থেকে 96 পর্যন্ত 21টা বছর তো বঙ্গবন্ধুকেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু নিষিদ্ধ ছিল, জয় বাংলা নিষিদ্ধ ছিল, আমরা বাঙালি এ কথাটা বলাও নিষিদ্ধ ছিল। যাই হোক, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আবার দেশ সেই মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে এসেছে, এগিয়ে চলছে। এবং সেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বার জন্যে যে সোনার মানুষের কথা তিনি বলেছিলেন, সেই সোনার মানুষ গড়তে হলে তো সেই মানুষকে তো তার ইতিহাস জানতে হবে, তার ঐতিহ্য জানতে হবে, তার সংস্কৃতি জানতে হবে, তার কৃষ্টিকে জানতে হবে, তার ভাষাকে, সাহিত্যকে জানতে হবে। এবং তাই যদি জানতে হয়, সেই জানার একটা খুব বড় মাধ্যম চলচ্চিত্র হতে পারে। সেজন্যেই বারবার এই চলচ্চিত্রের কথা বলছি। বঙ্গবন্ধুকে নিয়েই আমরা চলচ্চিত্র পাইনি, এই এখন সবে পেলাম। আমার একটা প্রস্তাব বলতে পারেন, এক ধরনের ইচ্ছের প্রকাশ আপনাদের সামনে বলতে পারেন। চলচ্চিত্রের মানুষেরা সব সামনে আছেন, আমার খুব বেশি চলচ্চিত্রের মানুষদেরকে আমি টেলিভিশনেই দেখি বা সিনেমার পর্দায় দেখি, এই প্রথম হয়তোবা সামনাসামনি দেখবার সুযোগ হচ্ছে এতজনকে একসঙ্গে। আগামীকাল 16ই জুলাই, আজ 15 তারিখ, কাল 16ই জুলাই, 2007 সালের এই দিনে 16ই জুলাই শেখ হাসিনাকে গ্রেফতার করে কারারুদ্ধ করা হয়েছিল। 11 মাস তিনি নির্জন কারাবাসী ছিলেন, একেবারে বেআইনিভাবে। কারণ নির্জন কারাবাস আমাদের জেল কোড অনুযায়ী যদি কাউকে দেয়া হয়, ধরুন কাউকে 1 মাস দেয়া হলো নির্জন কারাবাস, সেই নির্জন কারাবাস 1 মাস কখনো একসঙ্গে দেয়া হয় না, সর্বোচ্চ 7 দিন একটানা দিতে পারে। কারণ নির্জন কারাবাস মানে হচ্ছে কোনো কয়েদির সঙ্গে, কারোর সঙ্গে কোনো যোগাযোগ হবে না। তো এটি মানুষের শারীরিক, মানসিক সব কিছুর ওপরে একটা প্রচণ্ড রকমের একটা প্রভাব ফেলে, নেতিবাচক। সে কারণেই নির্জন কারাবাস কখনো একটানা 7 দিনের বেশি হয় না। আপনি কারাগারে থাকতে পারেন, কিন্তু নির্জন কারাবাসে 7 দিন থাকবেন, আবার অন্য কয়েদিদের সঙ্গে থাকবেন, আবার পরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সর্বোচ্চ 7 দিন একটানা। শেখ হাসিনাকে একটানা 11 মাস নির্জন কারাবাসে রাখা হয়েছিল। তাকে শুধু শারীরিকভাবে হত্যা নয়, শারীরিক মানসিকভাবে তাকে ধ্বংস করে দেওয়া, রাজনৈতিকভাবে তো অবশ্যই তাকে হত্যা করা, এই অপচেষ্টাগুলো হয়েছে। আমরা জানি তার জীবনের সংগ্রামের কথা। যে মানুষটি এক ভোরে তার পরিবারের সকলকে, প্রায় সকলকে হারিয়েছেন, এবং তারপরও নির্বাসিত জীবন কাটিয়েছেন বিদেশে, ভীষণ কষ্টের মধ্যে ফিরে এসেছেন, এমনকি বাবা মার জন্যে সেই বাড়িতে একটু দোয়া করতে ঢুকতে পারেননি। গেটের বাইরে বসে বাবা মার জন্যে, নিহত বাবা মা, ভাই, ভ্রাতৃবধূ, তাদের জন্যে গেটের বাইরে বসে কেঁদেছেন, স্রষ্টার কাছে দোয়া করেছেন, দীর্ঘ সংগ্রাম করেছেন। নিজের সন্তান, স্বামী, তাদেরকেও সময় দিতে পারেননি। বাংলার পথে ঘাটে হেন উপজেলা ইউনিয়ন নেই তিনি চষে বেড়াননি, যে কারণে পুরো বাংলাদেশকে তিনি, আমরা যেমন নিজের হাতকেও অত ভালো চিনি কিনা জানি না, তিনি বাংলাদেশকে তেমন করে জানেন, চেনেন এবং মানুষকে ভালোবাসেন। সবাই বলে তার স্মরণশক্তি অসম্ভব ভালো। জাতির পিতার স্মরণশক্তি নিয়েও অসাধারণ সব গল্প আছে। তার স্মরণশক্তি অসাধারণ ছিল। তার কন্যারও সবাই বলেন স্মরণশক্তি ভালো। আমি বলি স্মরণশক্তি ভালো, কিন্তু তিনি মনে রাখেন, তার কারণ তিনি মনে রাখতে চান, কারণ তিনি মানুষকে ভালোবাসেন, তাই তিনি মনে রাখতে পারেন। ইচ্ছে না থাকলে, শুধু স্মরণশক্তির জোরে এরকম হয় না। এই মানুষটির জীবন, বঙ্গবন্ধুর জীবন থেকে যেমন আমাদের শেখার অনেক কিছু আছে, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জীবন থেকেও আমাদের শিখবার অনেক কিছু আছে। যে মানুষটি কোনো বিপদের তোয়াক্কা করেন না, কোনো কিছুতে কোনোদিন ভয় পান না, যার প্রজ্ঞা, যার সাহস, যার দৃঢ়চেতা মন,
এবং দূরদৃষ্টি এই বাংলাদেশকে সব রকম বিপদ, সব প্রতিকূলতা, সব প্রতিবন্ধকতা সব কিছুকে অতিক্রম করে একটা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিয়ে চলেছে। সেই মানুষটির জীবনকে যদি আমরা এই সেলুলয়েডের ফিতে নিয়ে যদি আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি, দেশে বিদেশে, আমি মনে করি সোনার মানুষ গড়বার কাজে সেটাও খুব কার্যকর একটা কিছু হবে। আমি আগামীকাল এই 16ই জুলাই সে উপলক্ষে আমার নেত্রীর প্রতি আমার ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে আমি আশা করি যে আর আগামী বছর তার 75তম জন্মবার্ষিকী, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, আমরা জাতির পিতার শতবর্ষ উদযাপন করছি। শেখ হাসিনার 75তম জন্মবার্ষিকী, সেটিও আমি বিশ্বাস করি বাঙালির জন্যে, বাংলাদেশের জন্যে সেটিও খুব বড় একটি মাইল ফলক, এবং সেটিও আমাদের যথাযথ মর্যাদায় উদযাপন করা উচিত। কাজেই আমি একটা ছোট্ট একটা শুধু এই অনুরোধ, প্রস্তাব যাই বলেন, একটু আপনাদের সামনে রেখে গেলাম যে তাকে আমি জানি তিনি আমার উপর খুব ক্ষুব্ধ হবেন, কারণ তিনি তার নিজের সম্পর্কে কোনো কিছু কোথাও চান না, কিন্তু তার কথা, তার জীবন সম্পর্কে, তার সংগ্রাম, তার ত্যাগ, তার সাহস, তার সম্পর্কে জানলে সেটি আমাদেরকে উপকৃত করবে, দেশকে উপকৃত করবে, আমাদের নতুন প্রজন্মকে উজ্জীবিত করবে, তাদেরকে উদ্বুদ্ধ করবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে, মানুষকে ভালোবাসতে উদ্বুদ্ধ করবে। সেজন্যেই তাকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হওয়া প্রয়োজন। তিনি আপত্তি করবেন, প্রচণ্ড আপত্তি করবেন, আমার উপর ক্ষুব্ধ হবেন, আমি জানি, আমি বকা খাবো তাও জানি, কিন্তু তারপরে বলছি হওয়া উচিত। খুব ভালো চলচ্চিত্র এবং অনেক চলচ্চিত্র নির্মিত হওয়া উচিত। এবং কিন্তু সেটার তো সেটার অনুমতি লাগবে, তো সেটা ওনার অনুমতি। আচ্ছা, আমি তো প্রস্তাব, আচ্ছা, খুব ভালো, আশা করি ওনার কাছ থেকে অনুমতি মিলবে, চেষ্টা করব আমরা নিশ্চয়ই, এবং তাহলে তাকে নিয়ে নিশ্চয়ই ছবি হওয়া খুব দরকার। আমি সবাই আসলে এখানে আমরা এসেছি, স্বাস্থ্যবিধি একটু মানতে হবে। ওই যে ঈদের জন্যে আনন্দ করতে যেয়ে তারপরে খুব বিপদে পড়া। আগের বারও আমরা রোজার ঈদে সবাই হঠাৎ করে অনেকে টারজান হয়ে গেল, ওই যে সব ফেরির মধ্যে দড়ি বেয়ে বেয়ে উঠে গেল। আপনারা কি স্টান্ট দেখান, আমাদের সাধারণ জনগণ তারা তো কি সুন্দর দড়ি বেয়ে সব উঠে গেল ফেরির মধ্যে। তো অনেক শক্তিশালী সব মানুষ, নারী পুরুষ সবাই। এবং তার ফলশ্রুতিতে কি হলো, যে সংক্রমণ আগে শুধু শহরে ছিল সেটি এখন গ্রামেও চলে গেছে, এবং এখন গ্রামে সংক্রমণের সংখ্যা সম্ভবত বেশি, আর স্বাস্থ্য মন্ত্রণালয় তাই বলছে। কাজে আমাদের এই শিথিল যে সময়টার জন্য করা হয়েছে, সেই সময়টাতেও আমাদের আসলে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকলেই আমরা এরপরে সামনে এগোতে পারবো। জীবিকার প্রয়োজন রয়েছে, কিন্তু জীবনটা নিশ্চয়ই সবার আগে, তো সেটি আমাদের ভাবতে হবে। কিন্তু আজকে রাস্তার যে অবস্থা, তাতে মনে হলো না যে আমরা জীবনকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি। গুরুত্ব দিতে হবে আসলে। সবাইকে, সামনে ঈদ আসছে, সেই ঈদের যে অগ্রিম একটা শুভেচ্ছা জানাতে চাই। তবে আবার ওইটুকু বলে যে স্বাস্থ্যবিধি মেনে তারপরে আমরা ঈদের আনন্দটা করব। নিশ্চয়ই ঈদ আসছে, আনন্দ করব, কিন্তু স্বাস্থ্যবিধি মানতে হবে। আর আমাদের কারণে যেন আমাদের প্রিয়জনরা কেউ সংক্রমিত না হন, তাদেরকে যেন আমরা হারিয়ে না ফেলি। আর